আমরা আজ এমন একজন ব্যক্তির বিষয়ে কথা বলতে এসেছি যিনি এক নামে সনামে পরিচিত। তিনি আর কেউ নন, তিনি হলেন যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল। এই মহান ব্যক্তির বিষয়ে আজ আমরা কথা বলতে এসেছি দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলমের সঙ্গে। আমাদের প্রিয় সাইফুল ভাই, ওনার সঙ্গে এখন কথা বলবো এবং আলাপচারিতায় জানার চেষ্টা করব বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের জীবনী সম্পর্কে তার জানা মতে অনেক কিছু আর কি। আমাদের প্রিয় সম্পাদক সাইফুল আলম, ওনার সাথে আমাদের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের দীর্ঘদিনের সম্পর্ক। তখন যুগান্তরও প্রকাশিত হয় নাই, যুগান্তর প্রকাশিত হওয়ার আগে থেকেই ওনার সাথে তার ব্যক্তিগত সম্পর্ক। তো এই একজন মানুষকে আমরা পেয়েছি, তো আমরা সরাসরি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের প্রিয় সম্পাদক সাইফুল আলমের কাছাকাছি। সাইফুল ভাই, আপনি অনেক ধন্যবাদ, আপনি অমূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। তো আমার প্রথম জানার প্রশ্ন হলো এই যে আজ থেকে প্রায় 4 বছর আগে আমাদের চেয়ারম্যান স্যার চলে গেছেন করোনা মহামারীতে না ফেরার দেশে। তো আমার জানার বিষয় হলো এই যে চেয়ারম্যান স্যারের সঙ্গে আপনার তো অনেক স্মৃতি, দীর্ঘদিনের স্মৃতি। কোন কোন স্মৃতি আপনাকে ব্যথিত করে, আপনাকে অনুপ্রেরণা যোগায় বা আপনাকে সবসময় তাড়া করে ফেরে? চেয়ারম্যান সাহেবের সাথে আপনার কোন স্মৃতিগুলো আছে মনে করার মতো? ধন্যবাদ জাহাঙ্গীর আপনাকে। যে আসলে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল সম্পর্কে কথা বলতে গেলে শেষ হবে না, কারণ ওনার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। দৈনিক যুগান্তর প্রকাশিত হয়েছে 2000 সালে। আমার সঙ্গে ওনার পরিচয় তারও 6 বছর আগে, অন্তত 1994-95 সালের দিকে। এবং তারপর ধারাবাহিকভাবে আমি ওনার সঙ্গে আছি এবং 2020 সালের 13ই জুলাই তিনি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, কিন্তু এখনও তিনি আছেন। সেজন্যে আমি বললাম যে ধারাবাহিকভাবে 96 সাল থেকে এ পর্যন্ত আমি ওনার সঙ্গে আছি। ওনার শারীরিক অস্তিত্ব হয়তো নেই 2020 সালের পরে, কিন্তু ওনার কর্মের অস্তিত্ব আছে, ওনার অনুপ্রেরণা আছে, ওনার অভিভাবকত্ব আছে, ওনার দিক নির্দেশনা আছে, সেগুলো আমাদের জন্য পাথেয়। আমি ওনাকে এইভাবেই দেখি যে বাংলাদেশের উনি অর্থনীতির একজন সফল আইকন। আমি ওনাকে এইভাবেই দেখি যে উনি বীর মুক্তিযুদ্ধে শুধু নন, একজন দেশপ্রেমিক মানুষ শুধু নন, তিনি স্বপ্নের জাল বুনেন এবং সেটা সফল করতে জানেন এমন একজন মানুষ। তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মানুষ, তিনি সত্য প্রকাশ করতে অকুতূভয়। এমন কোনো সত্য উনি আড়াল করেন নাই যেটার জন্য ভয় হয়, সকল সত্য নির্ভয়ে প্রকাশ করেছেন। এই যে একটা বড় গুণ, আমি প্রায় 30 বছর তো ওনার সঙ্গে আমি ওনার মধ্যে দেখেছি। ওনার মধ্যে অভিভাবকত্ব দেখেছি, ওনার মধ্যে ভালোবাসা দেখেছি, ওনার মধ্যে জেদ দেখেছি, দারুণভাবে জেদি একজন মানুষ। এবং সেই জেদটা ইতিবাচক জেদ, আমি করব এবং ভালো ভালো কিছু করব, এই যে জেদ, এরকম জেদি মানুষ। এবং তিনি সেটা প্রমাণ করেছেন যে তিনি যেখানে দাঁড়িয়েছেন সেটাই সত্য। আরেকটা হলো কি, আমি অনেক লক্ষ্য করেছি যে তিনি নিজের পায়ে দাঁড়াতে ভালোবাসতেন, অন্যের পা দিয়ে তিনি হাঁটতেন না। এটা একটা বড় গুণ। বাংলাদেশের শিল্পায়নের ক্ষেত্রে আপনি বলেন, অর্থ পাচারের ক্ষেত্রে উনি সোচ্চার ছিলেন, ঋণ খেলাপিদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, অথচ উনি একজন ব্যবসায়ী। দেশ থেকে টাকা চলে যায়, এটার বিরুদ্ধে একজন ব্যবসায়ী কথা বলে, এটা কিন্তু 15-20 বছর আগে ভাবনার মধ্যে ছিল না যে একজন ব্যবসায়ী কীভাবে বলে যায় ঋণ খেলাপিদের বিরুদ্ধে বলে, কারণ উনিও তো ব্যবসা করে, উনিও তো ঋণ নেবে। কিন্তু উনি বলতেন এবং সোচ্চার ছিলেন লাগাতারভাবে। এবং সেই জায়গাটা কিন্তু তিনি, মানে ওনার বিরুদ্ধে অনেক উত্থান পতন হয়েছে, অনেক ঝড় এসছে, ঝঞ্ঝা এসছে, উনি দমে যান নাই। প্রবল বিক্রমে তিনি প্রতিযোগিতায় নেমেছেন এবং প্রবল বিক্রমে সেটাকে মোকাবেলা করেছেন এবং তিনি সফল হয়েছেন। বাংলাদেশে তো নুরুল ইসলাম বাবুল সাহেবের মতো আরও অনেক শিল্পপতি আছেন, তো তাদের সাথে আপনি মৌলিক পার্থক্যটা কোথায় দেখেন যে আমাদের প্রয়াত চেয়ারম্যান বাবুল সাহেব এবং অন্যান্য শিল্পপতি, এর বেসিক পার্থক্যটা কি? অনেক পার্থক্য, মানে মানুষ হিসেবে পার্থক্য।
আমি অনেক শিল্পপতির সঙ্গে হয়তো ঘনিষ্ঠ না, কিন্তু অনেককে আমি জানি, চিনি। আর আমি আমাদের প্রয়াত চেয়ারম্যান ইসলাম বাবুল সাহেবের সঙ্গে অনেক ঘনিষ্ঠভাবে মিশেছি। তিনি অতি সাধারণ, হাজার হাজার কোটি টাকা থাকলে, সম্পদ থাকলেও বিত্ত বৈভব কখনো তাকে স্পর্শ করতে দেখিনি আমি। তিনি পাহারাদার নিয়ে চলতেন না, তিনি অন্যের উপর নির্ভর করতেন না, সমস্ত নিজের চেষ্টা নিজের উদ্যোগে তিনি সফল হয়েছেন। এখানে একটা বড় পার্থক্য আছে। আরেকটা হলো তিনি ব্যাংক থেকে ঋণ হয়তো নিয়েছেন, কিন্তু ঋণ আমি দেব না, টাকা নেব, এই মানসিকতাটা ওনার মধ্যে ছিল না, যেটা অনেক ব্যবসায়ীর মধ্যে আছে। সবার মধ্যে আছে এটা আমি বলবো না, কিন্তু অনেক ব্যবসায়ীর মধ্যে এটা ওনার মধ্যে ছিল না। উনি টাকা নিতেন, টাকা দিয়ে দিতেন, উনি ব্যবসা করেছেন। আরেকটা হলো মারাত্মক দেশপ্রেমিক একজন মানুষ, তার কোনো কিছু দেশের বাইরে নাই। আপনি অন্য কোনো ব্যবসায়ীদের দেখেন, ব্যাংক অ্যাকাউন্ট হোক, একটা ফ্ল্যাট হোক, কিছু টাকা হোক, নানা কিছু, বিদেশে একটা সংযোগ আছেই। এক পা দেশে, এক পা দেশের বাইরে, বহু ব্যবসায়ী আছে। নূর ইসলামের বাবুলের দুই পাই দেশের, এই মাটির উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, দেশের মাটির উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। এই জায়গাটায় আমি মনে করি যে অন্য অনেকের চেয়ে উনি ব্যতিক্রম, উনি আলাদা। ওনাকে চিহ্নিত করা যায় যে তিনি আসলে দেশপ্রেমিক। তিনি যে মুক্তিযুদ্ধে গেছেন, সেই যে চেতনা, মুক্তিযুদ্ধে কারা গেছেন, বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানরা গেছেন, যারা জীবনের মায়া করে নাই, তারা জানতো না তারা ফিরে আসবে, তারা যুদ্ধ করেছে দেশের জন্য, দেশের মানুষের জন্য রক্ত দিতে প্রস্তুত ছিল। সেই 70-এর চেতনা কিন্তু উনি আমৃত্যু ধারণ করেছেন এবং দেশকে সমৃদ্ধ করার চেষ্টা করেছেন, দেশেই শিল্প করেছেন, দেশের মানুষকে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। এর মানে আবার এই না যে তিনি অন্য কোনো বিষয়ে উদাসীন ছিলেন। তিনি পরিপূর্ণভাবে একজন সামাজিক মানুষ ছিলেন, একজন সংসারী মানুষ ছিলেন। তিনি স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্য পালন করেছেন, তিনি ছেলে মেয়েদের মানুষ করেছেন। তার যা এক ছেলে এবং 3 মেয়ে আপনি জানেন, তারা সবাই দারুণভাবে মানুষ হয়েছে, শিক্ষিত হয়েছে, উপযুক্ত হয়েছে। এই জায়গাটায় আমি মনে করি উনি শিল্পে যেমন সফল, ব্যক্তি জীবনেও সফল। কারণ মানুষের সম্বল কিন্তু অনেক বড়, যে আমার সন্তানটা কতটা বড় হবে, আমার সন্তানটা আমার মৃত্যুর পর আমার মুখ কত উজ্জ্বল করবে। সেই জায়গাটাও কিন্তু নূর ইসলাম বাবুল কোনো কার্পণ্যকরণ নাই, কোনো শৈথিল্য দেখান নাই, ওখানে কোনো দুর্বলতাও তার নাই। তিনি চমৎকারভাবে সেই দায়িত্বটা পালন করেছেন। সাহেব, আরেকটা জিনিস খুব জানার আগ্রহ আপনার কাছে, যেটা অনেকেই জানতে চাইবে, আমার দর্শক যারা, তারা হয়তো এতক্ষণ চিন্তা করছে যে এটাই আমার জানার দরকার, যে আপনি তো এই কাগজের সেই প্রধান প্রতিবেদক, অর্থাৎ চিফ রিপোর্টার থেকে শুরু করে আজকে সম্পাদক, এই দীর্ঘ যাত্রায়, প্রায় 24-25 বছরের দীর্ঘ যাত্রা, এখানে নিশ্চয়ই এমন অনেক ঘটনা আছে যে অনেক গুরুত্বপূর্ণ নিউজ আপনার কাছে অফিসে আসছে, আপনারা ছাপবেন, কিন্তু অনেক তদবির, কিন্তু একমাত্র নুরুল ইসলাম বাবুল সাহেবের কারণে সেই নিউজ যুগান্তরে ছাপা হয়েছে, কোনো তদবিরকে আপনারা প্রাধান্য দেন নাই। এরকম কোনো ঘটনা মনে আছে? অবশ্যই অনেকগুলো জানতে চাই, কয়টা আমি বলি যে ঢাকা শহরে আওয়ামী লীগের একটি মিছিল হয়েছিল। সেই মিছিলে খুব নামকরা একজন বন্দুক তাক করে উঁচু করে মিছিল করেছিল। সেই ছবিটা যখন আমরা ছাপতে যাব, তখন কিন্তু তৎকালীন হোম মিনিস্টার, তৎকালীন আরও শীর্ষ প্রভাবশালী কয়েকজন মন্ত্রী আওয়ামী লীগের, তারা কিন্তু টেলিফোন করেছে, বাধা দিয়েছে, কিন্তু সেই ছবি ছাপা হয় না, ছাপা হয়েছে। এবং সেখানে কিন্তু কোনো কার্পণ্য নাই। আমার ব্যক্তিগতভাবে আমি বলি, আমি তো যখন তৎকালীন বিএনপির সময় ব্যারিস্টার নাজমুল হুদা সাহেব মন্ত্রী ছিলেন, তার একটা ইন্টারভিউ এনেছিলাম আমি। সেই ইন্টারভিউটা এর আগেও কিন্তু নাজমুল হুদা সাহেবের একটা ইন্টারভিউ আমি চেয়েছিলাম, যখন আমি অন্য একটি কাগজে ছিলাম। সেই সময় নাজমুল হুদা সাহেবের চাকরি চলে গিয়েছিল। 3 জোটের রূপরেখাটা তিনি আমাকে দিয়েছিলেন, সেটা চেয়েছিলাম বলে। পরবর্তী পর্যায়ে আরেকটা ইন্টারভিউ আনার পরে নাজমুল হুদা সাহেব ছুটে এসেছিলেন যুগান্তর অফিসে, কিন্তু আমি চেয়ারম্যান সাহেবকে বলেছিলেন, চেয়ারম্যান সাহেব বলেছেন না, এটা তো যাবেই, এবং গেছে। এমন বহু, আপনি জানেন যে যুগান্তর পত্রিকা সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, দুর্নীতির বিরুদ্ধে লিখেছে, যত বড় শক্তিশালী হোক। বাংলাদেশের এমন কোনো শক্তিশালী প্রতিষ্ঠান নাই যেটা দুর্নীতি করেছে অথচ যুগান্তর লেখে নাই। সেটা শিল্প প্রতিষ্ঠান হোক, ব্যক্তি হোক, আমলা হোক, রাজনীতিবিদ হোক, লিখেছে যুগান্তর। এবং সেটার মূল সাহসটা কিন্তু জুগিয়েছেন নূর ইসলাম বাবুল। আর একটা বিষয় আর কি মনে করেন, যুগান্তরের মতো একমাত্র যুগান্তরে ওই কাগজ, যে কাগজটা এত দ্রুত উল্লম্ফন হয়েছে, বাংলাদেশে আর কোনো কাগজে এত দ্রুত উল্লম্ফন হয় না। এর পিছনে কি মূল যে আপনার কৃতিত্ব, এটা কি আপনি দিবেন বাবুল সাহেবকে? অবশ্যই বাবুল সাহেব শুধুমাত্র একটা সময় উনি
টাকাটা লগলি করেছেন আর সাহসটা দিয়েছেন যে আপনারা নির্ভয় লেখেন, যা হবে আমি বুঝব, কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না, যে কারণে সত্যের সন্ধানে নির্ভীক, এই কথাটা কিন্তু তারই দেওয়া এবং সেটাই তিনি করেছেন। আজকে এই দিনে আমরা চেয়ারম্যান সাহেবের কথা যেমন স্মরণ করব, আমাদের প্রয়াত প্রথম সম্পাদক গোলাম সারোয়ারের কথা সম্পাদক করবো, এবং সেই সময় যে টিম ছিল সেই টিম দারুণভাবে নুরুল ইসলাম বাবুল সাহেবের অনুপ্রেরণায় সাহসী উজ্জীবিত ছিল, এবং সেই উজ্জীবনায়, সেই প্রেরণায়, সেই সাহসের উপর ভর করে যুগান্তর বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কাগজে পরিণত হয়েছিল, সর্বোচ্চ প্রচার সংখ্যায় গিয়েছিল। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে এখন তো আমাদের সেই প্রিয় চেয়ারম্যান স্যার নাই, বাবুল সাহেব বেঁচে নাই, উনি জীবিত অবস্থায় আপনি যেভাবে এই যুগান্তর পরিচালনা করতে পারতেন বা পেরেছেন, ওনার অবর্তমানে সেইভাবে কি আপনি পাচ্ছেন? একটা বিষয় বলতে হয়, একটু খোলামেলা বলতে হয়, যে সমাজ বাস্তবতা এখন অনেক পাল্টে গেছে। একটা সময়ে যেভাবে গণমাধ্যম যেভাবে পরিচালিত হতো, যেভাবে নিয়ন্ত্রিত হতো, সেই অবস্থান থেকে অনেক সরে গেছে। 20 বছর আগের রাজনীতি আজকের রাজনীতি অনেক পার্থক্য হয়ে গেছে। 20 বছর আগের প্রশাসন আজকের প্রশাসন অনেক পার্থক্য হয়ে গেছে। 20 বছর আগের সাংবাদিকতা আজকের সাংবাদিকতায় অনেক পার্থক্য হয়ে গেছে। সাংবাদিকতায় রাজনীতি অনুপ্রবেশ করেছে, রাজনৈতিক কারণেও সাংবাদিকরা দ্বিধাবিভক্ত, প্রশাসন দ্বিধাবিভক্ত, সর্বত্র একটা দ্বিধাবিভক্তির মধ্যে আমরা আছি। এই দ্বিধাবিভক্তি নিয়ে সফল কিছু করা, পরিপূর্ণভাবে সফল কিছু করা খুব কঠিন কাজ। আমরা সেই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি। আপনি স্বীকার করবেন যে গণমাধ্যম এখন একটা বিশাল চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, অস্তিত্ব রক্ষার চ্যালেঞ্জ, অর্থনৈতিক সংকটের চ্যালেঞ্জ, সার্বিকভাবে সকল মহলের একটি গণমাধ্যম স্বাধীন মুক্ত হয়ে গড়ে ওঠার ক্ষেত্রে সকলের সমান সহযোগিতা হয়তো আমরা পাই না, যে কারণে অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে কিন্তু অনেক কিছু চলতে হয়। আমরা জানি এই সমাজ বাস্তবতা যখন আবার চেঞ্জ হবে কোনো একদিন, তখন হয়তো আমরা যে গণমানুষের গণমাধ্যম সেটি হয়তো একসময় প্রতিষ্ঠিত হবে। সেই স্বপ্নেই তো আমরা এখন পর্যন্ত এই চ্যালেঞ্জিং একটি পেশার মধ্যে পড়ে আছি। সাইফুল্লাহ, আপনি অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান সময় থেকে সময় দিয়েছেন। ধন্যবাদ BM জাহাঙ্গীর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ, দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাই।